স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। সাথে আছি জুনায়েদ তালুকদার। দর্শক, অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি জুলাই সনদ বাস্তবায়নে মতানৈক্য ও সমসাময়িক বিষয়। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে আসি। আমার পাশে আছেন সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য, এবং ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব। তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নতুন যুদ্ধ শুরু হয়েছে বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণের তৈরি স্মার্ট কারে চড়লেন তারেক রহমান। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে কোনো ফাঁকি দেয়া চলবে না, হুঁশিয়ারি জামায়াত আমিরের। গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। এখানে একটু শুভঙ্করের ফাঁকি আছে, আমরা কোনো ফাঁকি মানি না, আমরা A to Z বাস্তবায়ন চাই। সংস্কার নিয়ে ছলচাতুরি করছে সরকার। সরকার বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সফররত পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বহুমুখী ও ভারসাম্যপূর্ণ, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা, পরিবারের কর্তা পলাতক। বগুড়ায় নবজাতককে হত্যা, মাদারীপুরে বৃষ্টির দাফন সম্পন্ন। এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে কলেজ ছাত্রসহ 2 বাংলাদেশি নিহত। কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা প্রথমে আলোচনা শুরু করব সাকিব আনোয়ার আপনাকে দিয়েই। মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলছিলেন, আমরা সেটা দিয়ে একটু শুরু করতে চাই যে যুদ্ধ এখনো শেষ হয়নি। নির্বাচন শেষ হয়েছে একটি যুদ্ধ, কিন্তু নির্বাচনের যে ইশতেহার এই সরকারের ছিল, সেই ইশতেহার বাস্তবায়নও একটি যুদ্ধ। সেই বাস্তবায়ন যদিও শুরু হয়েছে, এই সরকার কিছু কিছু বাস্তবায়ন শুরু করেছে। যেমন তাদের নির্বাচনী ইশতেহার ছিল ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বা কৃষক কার্ড। এখন স্বাস্থ্য কার্ডের কথা আমরা শুনছি, সেগুলো দেয়া হবে। বিভিন্ন কার্ডগুলো দেওয়ার মাধ্যমে এবং বাংলাদেশে যারা ছোট ছোট ক্ষুদ্র ঋণ ছিল, যাদের 10,000 টাকার নিচে, সেই ঋণগুলো আমরা মওকুফ করতে দেখলাম সরকারকে। বাস্তবায়ন শুরু হয়ে গেছে, কিন্তু তিনি সেটাকে যুদ্ধ বলছেন। আসলে এটা তো ছোট কোনো কাজ নয়, মাত্র শুরু হয়েছে। কিভাবে দেখেন? ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ-আলোচক এবং যারা শুনছেন। একটা নতুন সরকার এসছে, সরকার নির্বাচনের আগে একটা ইশতেহার দিয়েছে, ইশতেহার বাস্তবায়নের কথা তারা বারবার বলবে। এটা সব সরকারের সময় আমরা দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত পুরো 5 বছর শেষ করার পরেও আমরা আসলে ইশতেহারের বাস্তবায়ন সেভাবে কখনো দেখিনি। প্রথম বছরটা একটু আলোচনা হয়, দ্বিতীয় বছরে আলোচনাটা একটু কমে যায়, তৃতীয় বছরে গেলেই ইশতেহার নিয়ে আসলে আর কেউ আলোচনা করে না। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বারবার বিষয়টাকে নিয়ে কথা বলছেন। এটা যদি উনি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই সাধুবাদ জানাতে হয় যে জিনিসটাকে তিনি আসলে জিয়ে রাখছেন, যে তারা আসলে কি কি অঙ্গীকার করেছিলেন নির্বাচনের আগে। কিন্তু আমরা আসলে একটু ভয় পাচ্ছি। ভয় পাওয়ার কারণ হচ্ছে নির্বাচনের ইশতেহারের যে বিষয়গুলোকে বারবার ফোকাস করা হচ্ছে। আপনিও কিন্তু বলার সময়ও ইশতেহার কিন্তু অনেক লম্বা, যেটা যেটি বাস্তবায়ন শুরু হয়ে গেছে, আমি সেটার কথা বলেছি। বারবার ওই কথাগুলোই কিন্তু আসছে। আরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলোর কথা আসছে না কেন? কারণ সরাসরি জনগণ যে বিষয়গুলোর সুবিধাভোগী হয় সেই বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে। এটা আসলে এক ধরনের, এটাও রাজনীতি হবে। আপনি পরবর্তীতে আবার তো জনগণের সামনে যাবেন 5 বছর পর, আবার নির্বাচনে আপনাদেরকে ফেস করতে হবে। ফলে আপনি ওই বিষয়গুলোকে বারবার সামনে আনার চেষ্টা করছেন। এর মধ্যে আরও অনেকগুলো আপনার ইশতেহারে যা যা ছিল ওই সরকারি দলের, তার অনেক কিছুই আসলে এর মধ্যে ওভারলুকও করা হয়েছে। সেরকম ঘটনা ঘটছে, ওই জায়গাতে আসি। তার আগে যেগুলো নিয়ে কথা বলা হচ্ছে সেটার কথাতে যদি আমি থাকি, দেখেন আপনি ফ্যামিলি কার্ডের কথা বললেন, কৃষক কার্ড, নতুন করে এলপিজি কার্ড, এটা ছিল কিনা ইশতেহারে আমি জানি না। একটা কার্ডের কথা বলা হয়েছে নতুন করে, ইশতেহারে ছিল না। হ্যাঁ, এলপিজি কার্ডের কথা বলা হয়েছে। আপনি বললেন স্বাস্থ্য কার্ডের কথা তারা আগেই বলেছে।
নতুন করে একটা দেখলাম আমরা হকার কার্ড, এর মধ্যে নিউজ হয়েছে বিভিন্ন জায়গায়। হকার কার্ডটা সরকার বলেনি, মানে আমরা বলেনি, যেটা কিন্তু দেখছি হকার- রাস্তায় হ্যাঁ, কার্ড দেয়া হচ্ছে। কার্ড দেওয়া জি। হচ্ছে। আপনি বলেননি কিন্তু দিচ্ছেন, ভালো তো, কিন্তু কাদেরকে দিবেন? হকারদেরকে আপনি প্রথমে তাদের জায়গা থেকে তুলে দিলেন, কারণ রাস্তায় যেভাবে আসলে হকাররা বসেন তাতে আসলে যাতায়াতের অনেক অসুবিধা হয়। এটা তো আমরা নিজেরা যারা ঢাকায় থাকি আমরা জানি, আসলে আমরা ফেস করি। কিন্তু এখন আপনি নির্দিষ্ট একটা দাগ দিয়ে দিচ্ছেন রাস্তার মধ্যে, যে রাস্তাটা বানানো হয়েছে আসলে গাড়ি চলাচলের জন্য, এবং পাশে ফুটপাত যেটা আসলে মানুষের চলাচলের জন্য, নিরাপদে যাতে চলতে পারে সেই জন্য, সেখানে সরকারিভাবে আপনি হকারদেরকে এখন বসার জন্য আপনি তাদেরকে লাইসেন্স দিচ্ছেন। অ্যাকচুয়ালি কার্ড কেন দিচ্ছেন? স্বাভাবিকভাবে এটা কি হয় আমরা জানি, প্র্যাকটিসটা কি হয়, আপনার মানুষজনই আসলে এই হকার কার্ডগুলো পাবে। তার মানে আপনি যদি হকার হিসেবে ওই দাগ দেওয়া জায়গায়, নির্ধারিত জায়গাগুলোতে আপনি বসতে চান, তাহলে আপনাকে আলটিমেটলি সরকারি দলের সাথে থাকতে হবে, তাহলে আপনি কার্ড পাবেন। এটা বাংলাদেশের প্র্যাকটিস। এটা যারা যখন ক্ষমতায় থাকে তারাই সুবিধাভোগী হয়। সুবিধাভোগী হয়, খুব স্বাভাবিকভাবেই সেটা হবে, এটা আমরা মোটামুটিভাবে ধরে নিতে পারি। ফলে এই যে একের পর এক কার্ড, এই কার্ডগুলো আসলে কাদের কাছে পৌঁছবে সেটা নিয়ে আসলে যথেষ্ট প্রশ্ন আছে। গতকালই টাঙ্গাইলের আমার খুবই পরিচিত একজন ভাই, অনেক বছর তার সাথে আমার মাঝখানে দেখা হয়নি, কথা হয়নি, গতকাল হঠাৎ করে দেখা গেছে রাস্তায়। তো তিনি বলছিলেন যে তার এলাকায় টাঙ্গাইলে আসলেই যে কৃষক কার্ড দেওয়া হলো, কৃষক কার্ডগুলো আসলে কারা পেয়েছেন। তো তিনি যেটা বললেন তাতে আসলে ওই পেছনে এর আগে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতারই আসলে পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। তিনিও বললেন যে সরকারি দলের এমনও অনেকে আছে যে কৃষিকাজের সাথে যার কোনো সম্পর্কই নাই, তারা পেয়েছেন কার্ডগুলো। আর যদি কার্ডগুলো ঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয়, তারপরে এখন যদি আমরা আসি যে বাংলাদেশের অর্থনীতি আসলে এখন কোন জায়গায় আছে, এই বিষয়গুলো ডিস্ট্রিবিউশনে যদি কোনো ভুল থাকে, সরকার সংসদেও বলেছে যে আপনারা এটা নিয়ে সমালোচনা করুন, কোথায় ভুল হচ্ছে, আমরা কাজ করতে গেলে ভুল হতেই পারে, সেটা আমরা ঠিক করব। হ্যাঁ, ওই জন্য বলছি যে যদি আমি ডিস্ট্রিবিউশন ধরেন ভুল হলো, 6 মাসের মধ্যে তারা আমাদের সমালোচনাগুলো নিলেন এবং তারপর এটা ঠিক করে ফেললেন, কিন্তু তারপরের জায়গায় আসছে। জি, তারপরের জায়গায় আপনি যে বিষয়গুলোকে ফোকাস করছেন আপনার ইশতেহারের, সেটা বাস্তবায়ন করতে গিয়ে আপনাকে কি করতে হয়েছে? সরকারের প্রথম 2 মাসে 73,000 কোটি টাকা ব্যাংক থেকে আপনি ঋণ নিয়েছেন। এই ব্যাংক থেকে আপনি যে ঋণ করছেন, এটার খেসারত তো আমাদেরকে দিতে হবে, কারণ আপনার ব্যাংকগুলোকে যখন খালি হয়ে যাবে তখন এটার ইম্প্যাক্ট অবশ্যই বাংলাদেশের স্বাভাবিকভাবেই ব্যবসার উপরে পড়বে, বিনিয়োগের উপরে পড়বে। ফলে আলটিমেটলি বাংলাদেশের অর্থনীতি এখনই একটা ক্রাইসিসের মধ্যে আছে বলেই তো আপনি ব্যাংক থেকে 73,000 কোটি টাকা ঋণ নিয়েছেন মাত্র 2 মাসে। তাহলে সামনের দিনে আপনি এগুলো বাস্তবায়ন যদি করতে চান, বারবার করে আপনি যেটার কথা বলছেন, সেটা আমাদেরকে অর্থনীতিকে কোন জায়গায় নিয়ে যাবে, এটা একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখন অর্থনীতি যে জায়গাতে আছে, তাতে সরকার নতুন করে $300 কোটি ঋণ খুঁজছে বিভিন্ন জায়গা থেকে। তারা এডিবির কাছে গেছে, তারা বিশ্ব ব্যাংকের কাছে গেছে, IMF এর কাছে গেছে। IMF এ আমাদের অলরেডি একটা প্রোগ্রামের ভেতরে আমরা আছি, যেখানে জুনের একটা কিস্তি আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু এই ফ্যামিলি কার্ড ইস্যু নিয়ে IMF এর সাথে কিন্তু একটা কন্ট্রাডিকশন অলরেডি সরকারের হয়েছে। কারণ IMF জিজ্ঞেস করেছে যে যেখানে তুমি আমার কাছে নতুন করে $300 কোটি চাচ্ছ, তোমার যে অলরেডি যেখানে তোমার কাছে টাকা নাই জন্য তোমার একটা প্রোগ্রামের মধ্যে তুমি অলরেডি আছো, তারপরে তুমি আবার কিভাবে এই যে ফ্যামিলি কার্ড সামাজিক সুরক্ষার নামে প্রশ্ন করেছিল অর্থমন্ত্রীকে। অর্থমন্ত্রী কিন্তু এটা ডিনাই করেছেন যে না, এরকমের কোনো কথা বা এরকমের কিছু IMF থেকে বলা হয়নি ঋণের বিষয়ে। আচ্ছা, আবার গণমাধ্যমের থেকেই তো আমরা জানতে পেরেছি যে IMF এর সাথে এই ধরনের আমিও লাইভ শুনেছি সেটা, সেখানে অর্থমন্ত্রী এটা বলেছিলেন। উনি যখন দেশে বাইরে থেকে আসার পরে তেলের দামটি বেড়ে গেল, সেই সময় প্রশ্নটি ছিল। বিষয় হচ্ছে কি, আমরা ধরেন আমরা কোন বিষয়গুলোকে আসলে আমরা বিশ্বাস করব বা কোনটার উপর আমরা নির্ভর করব, সেটার একটা ব্যাপার আছে। স্বাভাবিকভাবেই সরকার পক্ষ কখনোই এটা স্বীকার করবেন না যে তাদের নেয়া একটা সিদ্ধান্তের কারণে আমি IMF এর একটা কিস্তি আমার বন্ধ হয়ে যাচ্ছে, আমি নতুন করে আমার যে ঋণ দরকার সেটা আমি পাচ্ছি না, এটা তো অবশ্যই সরকার পক্ষ স্বীকার করবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ফলে এটা তার না স্বীকার করাটা স্বাভাবিক, কিন্তু পরিস্থিতিটা আসলে এই জায়গাতে। আর যেটা বলছিলাম যে ইশতেহারে আরও অনেক কিছু আছে, এই যে সুপ্রিম কোর্টের যে ব্যাপারটা নতুন করে বলা হচ্ছে, তারা আবার নতুন করে এটাকে নিয়ে আসবে, কিন্তু কবে আনবে সেটা আমরা জানি না। কিন্তু এই যে সুপ্রিম কোর্ট অধ্যাদেশ নিশ্চয়ই যেটা বাতিল হয়ে গেল, হ্যাঁ, সুপ্রিম কোর্ট আলাদা সচিবালয় এবং যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, যেটা অধ্যাদেশ যে বাতিল করা হলো, এটা তো আপনার ইশতেহারে আছে, 31 দফায় তো এটা আছে। কারণ 31 দফা যখন প্রণয়ন করা হয় তখন তো আমরা যুগপৎ আন্দোলনের যুগপৎ লড়াই ছিলাম, ফরিদ ভাইরাও তো ছিলেন, আমরা একসাথে তো ছিলাম। ফলে আমরা তো জানি, কারণ আমরা ওই 31 দফা যখন প্রণয়ন করা হয় তখন আমাদের সাথে আলোচনার ভিত্তিতেই। এখন যদিও বলা হয় যে বিএনপির 31 দফা, সত্যিকার অর্থে বিএনপির ছিল 27 দফা। আর পরবর্তীতে আমাদের জোট, যেটা গণতন্ত্র মঞ্চ একটা সময়
ফরিদ ভাইও আমাদের সাথে ছিলেন, কারণ উনি তখন আমাদের জোটবদ্ধ আরেকটি রাজনৈতিক দলের অংশ ছিলেন। আমরা তখন আমাদের 14 দফা ছিল, এই 14 আর 27 এই দুটোকে একসাথে করে পরবর্তীতে 31 দফা, ওটা কিন্তু যুগপৎ আন্দোলনের মূলত হচ্ছে বিএনপি এবং গণতন্ত্র মঞ্চ মিলে এটা তৈরি করা হয়েছে। যাই হোক, ওই 31 দফাতে কিন্তু পরিষ্কারভাবে এই সুপ্রিম কোর্টের যে স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে কিন্তু উল্লেখ করা ছিল 31 দফায়, যে বিএনপির বারবার বলে যে 31 দফা অনুযায়ী আমরা, ইশতেহার অনুযায়ী আমরা আসলে আমাদের যে নীতি, যে আমাদের ভবিষ্যৎ এই রাষ্ট্র পরিচালনা, সেগুলো আমরা নিব। সেখানে কিন্তু এটা ছিল, কিন্তু আমরা তো সেটা বাস্তবায়ন দেখি নাই। ফলে প্রধানমন্ত্রী যখন বলেন, আবারও বলি, সাধুবাদ জানাই যে তিনি বারবার বিষয়টাকে সামনে নিয়ে আসছেন। কতদিন আনবেন? যদি আনতে থাকেন শেষ পর্যন্ত 5 বছর, তাহলে আমরা অবশ্যই সেটাকে স্বাগত জানাবো, এবং তার যদি বাস্তবায়ন করতে থাকেন তাহলে আরও বেশি স্বাগত জানাবো। কিন্তু অলরেডি যে বিষয়গুলো সামনে এসছে, কিন্তু সেটাকে ওভারলে করা হয়েছে, সেগুলো দেখে এবং যেগুলোর ব্যাপারে বেশি এমফাসাইজ করা হচ্ছে, সেগুলোর যে মানে কি ইফেক্ট হতে পারে আসলে আমাদের অর্থনীতিতে, সেটা দেখে আমরা আসলে অনেকটাই সন্দিহান। আমরা একটু ফরিদুল হক আপনার কাছে যেতে চাই। যে প্রশ্নটি প্রথমে ছিল একই প্রশ্ন আপনার কাছে, এছাড়াও একটু বলতে চাই যে জনগণ এমন রাষ্ট্র চায় যেখানে অবিচার অনাচার থাকবে না, এটাও প্রধানমন্ত্রী বলেছেন, এবং নির্বাচনী প্রতিশ্রুতির যে বাস্তবায়ন সেটি একটি এখন বড় চ্যালেঞ্জ এবং বড় যুদ্ধ প্রধানমন্ত্রী বলেছেন। সেই বিষয়টা নিয়ে যদিও আপনারা সমালোচনা করছেন, একটু শুনতে চাই যে কিছুটা আলোচনারও জায়গা আছে কিনা, নাকি শুধুই সমালোচনা? না, প্রথমত ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ব্যাপারটা তো যুদ্ধের ছিল না, এটা তো খুবই সাধারণ রেগুলার ওয়ার্ক, মানে ডে টু ডে রুটিন ওয়ার্কই। সরকার ইশতেহার বাস্তবায়ন করবে, এটা রুটিন ওয়ার্ক। যুদ্ধে কেন গেল? যুদ্ধে গেল কারণ হচ্ছে আপনার এই ইশতেহার বাস্তবায়ন করার জন্য যেই ধরনের প্রতিষ্ঠান এবং রাষ্ট্র আপনার দরকার, সেটা আপনার নাই, এগুলো ধ্বংসপ্রাপ্ত। তো আমাদের অন্যতম প্রধান প্রায়োরিটি ছিল হচ্ছে গিয়ে এগুলোকে আমরা পুনর্গঠন করব, সংস্কার করব। সেই পুনর্গঠন এবং সংস্কার প্রক্রিয়াকে যখন অ্যাভয়েড করে আপনি বাস্তবায়ন করতে যাবেন, তখন কখনোই আপনি ভালো রেজাল্ট পাবেন না। এই জন্য এখন এটাকে যুদ্ধ মনে হচ্ছে, নাহলে তো এটা তো যুদ্ধ না। কারণ আমরা তো সবাই যুদ্ধ শেষ করে সবাই টেবিলে বসে চার্টার প্রণয়ন করেছি, একমত হয়েছি, কমিটমেন্ট করেছি। ওই কমিটমেন্ট যদি আপনি বাস্তবায়ন করেন, কমিটমেন্ট বাস্তবায়ন করার পরের কাজটা তো ইজি হয়ে যায়। মানে আপনি রানওয়েটা যদি ঠিকমতো করেন, দেন তো প্লেন উড়ানো কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি রানওয়েটা তো এখনো ঠিক করেন না, এই জন্য আপনাকে প্লেন উড়ানো যুদ্ধের মতো মনে হচ্ছে। এইটা হচ্ছে একটা জায়গা। আর মানে কি বলবো, যে রাষ্ট্র যেটা ছিল, প্রতিষ্ঠানগুলো যেমন ছিল, আইনকানুন যেমন ছিল, সব ঠিক থাকবে, শুধুমাত্র ব্যক্তিগুলো বদল হবে। বদল করে আমরা বেটার সার্ভিস দিতে পারবো জনগণকে। এটা পৃথিবীতে কখনো ঘটে নাই, এটা পৃথিবীতে কখনো ঘটেনি। যারা রাষ্ট্র, মানে ওনারা তো বারবার খুবই গরিমা করে বলেন যে ওনারা রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনাদের অভিজ্ঞতা আছে, তাহলে এই অভিজ্ঞতাও ওনাদের থাকার কথা যে যেই ধরনের রাষ্ট্র আপনি সেই ধরনের সার্ভিস পাবেন। এটা কি ধরনের রাষ্ট্র? এই রাষ্ট্র হইতেছে একটা লুটপাট বান্ধব রাষ্ট্র, এই রাষ্ট্র হইতেছে দুর্নীতি বান্ধব রাষ্ট্র, এই রাষ্ট্র হইতেছে আপনি যে কোনো ধরনের সমালোচনা কিংবা বিরোধিতা যদি করেন, সে জুলুম করে। মানে সিম্পল একটা জিনিস, মাত্র সরকার এসেছে, হানিমুন পিরিয়ড শেষ হয় নাই, 22 দিনে 7 জনকে গ্রেফতার করে বসে আছে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে। হোয়াট এভার ইট ইজ, ফেসবুকে যেমন হচ্ছে তাই লিখুক, তাহলে 22 দিনে 7 জন গ্রেফতার দিতে পারে না, এরকম পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি। তার মানে কি আপনার সহ্য ক্ষমতা এখন থেকেই নাই, ভবিষ্যতে কি হবে সেই জিনিসগুলো আরও সামনে আসবে। আর বাস্তবায়ন ক্ষেত্রে ফেসবুকে যারা লিখেছে কিছু কিছু জিনিস তো খুবই গর্হিত কাজ, কোনো না কোনো একটা মাধ্যমে তো তাদেরকে সতর্ক করতে হবে, বা তাদেরকে হয়তো পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই পারে। অনেক মানে প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে, প্রধানমন্ত্রী সহ তাদের বিভিন্ন রকমের যেগুলো আসলে উচ্চারণ করার মতোই না, এরকম যে ঘটনাটা ঘটেছে, ওই ঘটনার কারণে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, মানে আটক করা হয়েছিল। সেটা নিয়ে যখন এই জিনিসটা সেটেল করতে গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিরা, শিক্ষার্থীদের প্রতিনিধিরা, তাদের উপরে হামলা করা হয়েছে, একদম সন্ত্রাসী কায়দা হামলা করা হয়েছে, ছাত্রদল নেতারা করছে এটা। এবং ওইটা যে সে করে নাই সেটা তো প্রমাণিত, ওটা একটা এআই জেনারেটেড ছবি, এআই জেনারেটেড ছবি, একটা ফেক আইডি থেকে এটা করা হয়েছে। এটা বের করা তো সাইবার সিকিউরিটি টিমের 2 মিনিটের সরকারের জন্য 2 মিনিটের ব্যাপার। এটা এইটার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি, কিন্তু গ্রেফতার যে জিনিসগুলোর জন্য করা হয়েছে, যদি ধরেন আমি এমনভাবে জিনিসটাকে দেখি, যদি আদৌ এটা কেউ করে, ধরেন আমি যদি করি, এটার জন্য কি আপনি আমাকে গ্রেফতার করবেন? গ্রেফতার করার আইনি বিধান আছে কিনা, ব্যাপারটা হচ্ছে এটা। আমি এটা করতেই পারি, যে কোনো নাগরিক এটা করতে পারে। এটা করা তো ধরেন অত বড় অফেন্স না,
না সেটা যদি বড় অফেন্স হয় তাকে আপনাকে আপনি নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে এটা কিনা? নাই, আইনি সংজ্ঞানের মধ্যে এটা নাই। এটা প্রবলেম হচ্ছে কি যখনই সরকারে থাকে তখনই তার যে কোনো ধরনের সমালোচনাই সে সহ্য করতে পারে মানে তখন আর সমালোচনা না, যে কোনো ধরনের সমালোচনাই সহ্য করতে পারে না। আমি একটু যে ওনার সাথে একটা কথা একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আইএমএফ এর কথা অর্থমন্ত্রী যেটা বলেছেন এইটা উনি বলবো যে অসত্য বলেছেন। আইএমএফ শুধু একটা ইস্যুতে না, একটা ব্যাপার বলছিল আইএমএফ যে আপনারা যে এই যে ফ্যামিলি কার্ড, বিশেষত 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এটা আমরা বারবার শুনছি। 2000 টাকা কিংবা 2500 টাকা করে, 2500 টাকা করে হলে বছরে কত টাকা হয়, মানে মাসে কত টাকা হয়, বছরে কত টাকা, এটা কিন্তু হিউজ অ্যামাউন্টের টাকা। এই টাকার সোর্স কি এটা কিন্তু আমরা জানি না, এখনো কিন্তু আমরা পরিষ্কার কোনো পরিকল্পনা পাই না। আমরা বারবার শুনি না যে আই হ্যাভ এ প্ল্যান, তাহলে ফ্যামিলি কার্ডের টাকাটা কোত্থেকে দিবেন, সেই প্ল্যানটা কোথায়, সেই প্ল্যান আমরা জানি না। তো আইএমএফ প্রশ্ন করেছে এইটার সোর্স কি, এটা আপনারা মানে অলরেডি সামাজিক সুরক্ষা খাতে এতগুলো সামাজিক সুরক্ষা খাতে সেইগুলোর মধ্যে আবার এটা যুক্ত করবেন, এটা সোর্স কি এটা জানতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হচ্ছে ওনারা বলেছিলেন যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা পাশ করতে হবে, ওনারা এটা ল্যাপস করে দিতে চেয়েছিলেন। শেষ মুহূর্তে গিয়ে অন্য কারোর সাথে আলোচনা না করে আইএমএফ এর শর্ত রক্ষা করার জন্য ওনারা 18 ক যুক্ত করে এরপরে এটাকে পাশ করছে। ওনাদের ল্যাপস করে দেওয়ার উদ্দেশ্য ছিল একদম বিনা শর্তে আবার পূর্বের মালিকদেরকে ফেরত আনা, কিন্তু ওই শেষ মুহূর্তে গিয়ে 18 ক যুক্ত করছে। ওইখানে হচ্ছে গিয়ে 7.5% দিতে হবে, যতটুকু সহায়তা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। 7.5% যদি আপনি অন্য কোনো সোর্স থেকে ঋণ করে এনেও দেন তাতে কোনো অসুবিধা নেই, এইরকম কোনো বাধাবিঘ্ন দেওয়া হয়নি। তার মানে হচ্ছে যে ওই সংস্কারটা করতে তারা বাধ্য হয়েছে। এবং আরেকটা জিনিস আইএমএফ বলেছিল যে রাজস্ব খাতের যে সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে নিশ্চিত করতে হবে, সেটা কিন্তু তারা করেননি। তো এই কারণেই কিন্তু আইএমএফ এর এই জুনের যে ইনস্টলমেন্ট সেটা কিন্তু আসছে না। অতএব উনি যেটাই বলুক ব্যাপারগুলো তো ধরেন ওপেন, ইভেন আইএমএফ এর প্রতিনিধিরা বাংলাদেশে এসে ঘুরে গেছেন, আবারও তাদের একটা প্রতিনিধি দল আসার কথা, এই তথ্যগুলো অনেকের কাছেই আছে। এই তথ্যগুলো উনি একতরফাভাবে এটা বললে হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বসানোর জন্য যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হলো, তাদের দলীয় লোককে বসানোর জন্য, দলীয় ব্যবসায়ীকে বসানোর জন্য, ঋণখেলাপি ব্যবসায়ী, কিন্তু দুদক থেকে ধরেন যারা কমিশনার এবং দুদকের মানে কি বলে প্রধান কমিশনার যিনি ছিলেন, মহাপরিচালক এবং কমিশনার যিনি ছিলেন, ওনাদেরকে যে সরিয়ে দেওয়া হলো। মানবাধিকার কমিশন অধ্যাদেশটাকে বাতিল করে মানবাধিকার 2009 আইনে ফেরত নিয়ে যাওয়া হলো। দুদক এবং মানবাধিকার কমিশন, এই দুইটা কমিশন কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ কমিশন। এই দুইটা কমিশন কিন্তু বেশ কয়েকদিন, মানে এখন পর্যন্ত এই কমিশনের কোনো কমিশন নাই, মানে প্রতিষ্ঠান আছে, কমিশন নাই, মানে যারা ছিলেন পদত্যাগ করেছেন, মানে ফাঁকা আছে এই জায়গাটা, গুরুত্বপূর্ণ জায়গা ফাঁকা। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বসানোর জন্য এই ধরনের নেতার জন্য কাজ করলেন, এখানে বসাচ্ছেন না কেন? এইটা নিয়ে এত গুরুত্ব নাই। যেই জায়গাটা হচ্ছে গিয়া কুক্ষিগত করতে হবে সেই জায়গাটার ভিতরে ব্যাপারে তারা কিন্তু খুব সিরিয়াস। বিসিবিতে ধরেন পরিবারের লোকদেরকে ঢুকিয়ে দেওয়া হলো, ওই জায়গাতে তো তারা খুবই সিরিয়াস, কমিটি ভেঙে দিয়ে বেআইনিভাবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে ওনারা যে যুদ্ধের কথা বলেন এখন, এইটা মানে কি বলবো, মূল ব্যাপারটা হচ্ছে সরকার একটা জিনিস পরিষ্কার করতেছে মানে প্রতিনিয়ত। ইভেন মানে সংসদের সর্বশেষ যেদিন অধিবেশন ছিল সেদিন সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা বাধ্য হয়েছিলাম জুলাই সনদে স্বাক্ষর করতে নির্বাচন। তার মানে হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার যে বয়ান ওনারা দিতে থাকেন কিংবা যে মুখস্থ বলে দিতে থাকেন, এটা আসলে ওনারা মিন করেন না। ওনারা নির্বাচনটা নেওয়ার জন্য একটা কাগজে স্বাক্ষর জাস্ট করছেন, কোনো ধরনের রিফর্ম ওনারা মিন করেন না। ওনারা আগের মতোই রাষ্ট্র রাখতে চান, সব ক্ষমতা ওনাদের হাতে থাকবে, বিচার বিভাগ ওনাদের অধীন থাকবে, প্রতিষ্ঠানগুলো ওনাদের অধীনে থাকবে, নির্বাহী বিভাগ ওনাদের অধীনে থাকবে, পার্লামেন্ট ওনাদের অধীনে থাকবে, সকল কিছু ওনাদের অধীনে থাকবে। এবং নির্বাচন যখন আসবে তখন দেখা যাবে আবার আপনি নির্বাচন আসলে আবার হয়তো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রক্রিয়া করা হবে, অথবা তত্ত্বাবধায়ক সরকারকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হবে, যেটা ওনারা এর আগেও করেছেন। আবার হয়তোবা বাংলাদেশকে ওই দিকে ঠেলতে চান। ইন দ্য মিন টাইম যেটা করবে, এই যে লুটপাট বান্ধব যে ধরেন কাঠামোটা আছে, সেই কাঠামোটাকে ব্যবহার করে আরও যত নতুন নতুন লুটপাটের বন্দোবস্ত করা যায়, এই কার্ডের নাম বিভিন্ন রকম কার্ডের নাম দিয়ে জনগণকে এক ধরনের মানে ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে। এত কার্ডের আসলে কোনো দরকার নেই। একটা সিঙ্গেল কার্ড যেটা এনআইডি কার্ড, এখন আমাদের বেশিরভাগ এনআইডি কার্ড কিন্তু আরএফআইডি মানে মেশিন রিডেবল। তো একটা এনআইডি কার্ড দিয়ে কিন্তু সকল ধরনের সার্ভিস দেওয়া সম্ভব। এই যে নতুন নতুন কার্ড, একজন দেখলাম চাঁপাইনবাবগঞ্জে বলছে আম কার্ড দিবে, মানে একটা কার্ডের সরকার হয়ে গেছে। তা আমি মাঝখানে একদিন ঠাট্টা করে বলতেছিলাম যে তাহলে এত কার্ড যেহেতু দেওয়া হচ্ছে, তাহলে আরও 2টা কার্ডের দাবি আমাদের দিক থেকে করা উচিত। একটা দাবি হচ্ছে আমরা যারা বিরোধী দলের রাজনীতি করি, বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের একটা কার্ড দেওয়া হবে, তারা একটা বিশেষ ধরে নিয়ে পাবে, যা আচ্ছা পুলিশ ধরলেও মাইকটা কম দিবে।
আর একটা হইতেছে আমরা যারা টকশোতে আসি তাদের একটা টকশো কার্ডও দেওয়া হোক। হ্যাঁ, টকশো কার্ডও দেওয়া হোক। টকশো কার্ড যাদের থাকবে, কার্ডের আবার ক্যাটাগরি থাকবে, যে এখন তো দেখেন না যে টকশোতে তো বিভিন্ন ক্যাটাগরি থাকে, আপনারা তো ডাকার সময় খেয়াল করেন, তাহলে যারা একটু প্লাটিনাম পাবে তারা একটু বেশি সম্মানই পাবে, যারা একটু গোল্ড পাবে তারা একটু কম পাবে, যারা একটু সিলভার পাবে তারা আর একটু কম পাবে, এই ধরনের দাবি করার জায়গাতে। কিন্তু এই পুরো জিনিসটা যেটা বুঝতে হবে যে আমরা এই যে কথাগুলো বলে আমাদের প্রধান যে দাবি, প্রধান জায়গাটা থেকে বারবার আমাদের নজর সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি যা কিছু করতে চান, আপনি এই ফ্যাসিবাদী কাঠামো রেখে, ফ্যাসিবাদী প্রতিষ্ঠান রেখে, ফ্যাসিবাদী বন্দোবস্ত রেখে আপনি কোনোভাবে এখান থেকে বেটার রেজাল্ট বের করতে পারবেন না। যে ধরেন হাম নিয়ে দেখেন কি পরিমাণ মিথ্যাচার করা হয়। এই আলোচনাটা আসবো আপনার কাছে একটু পরে। দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি সাকিব আনোয়ার আপনার কাছ থেকে শুনবো, তার আগে একটু বিরতি নিয়ে আসি। তার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই যে জুলাই সনদ নিয়ে যে মতানৈক্য এখন পর্যন্ত আছে এবং শেষ পর্যন্ত এটা আসলে কোথায় চলে যাবে, এই সংকট তো ধীরে ধীরে আরও ঘনীভূত হচ্ছে, আমরা তো এটা থেকে উত্তরণের উপায় দেখছি না। বিরতির পরে এসে আমরা এই আলোচনাটি করবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম জুলাই সনদ বাস্তবায়নে মতানৈক্য সমসাময়িক বিষয় নিয়ে। সাকিব আনোয়ার, বিরতির আগে যে প্রশ্নটি করে গিয়েছিলাম যে জুলাই সনদ নিয়ে যে মতানৈক্য এখন পর্যন্ত আমরা যা দেখছি তাতে সমাধান তো মনে হয় অনেক দূরে, সাথে আরও ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে এটা, এই বিষয়টা নিয়ে। তাহলে কি শেষ পর্যন্ত, যেমন আজকে নাহিদ ইসলাম বলেছেন যে হয়তো শেষ পর্যন্ত রাজপথই হবে তাদের শেষ পর্যন্ত যাওয়ার জায়গা, না হলে হয়তো এটি সমাধান করা সম্ভব হবে না। জুলাই সনদ নিয়ে মতানৈক্য নাই তো, অন্তত সরকারি দল আর বিরোধী জোটের মতানৈক্য নাই। কারণ কিছুক্ষণ আগে যখন প্রোগ্রামটা শুরু হলো তার আগে যে হেডলাইনগুলো যখন দেখাচ্ছিলেন তখন দেখলাম যে বিরোধী দলের নেতা বলেছেন যে জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। জি, এবং সরকারি দলও বলছে যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। মানে এই যে লাইন, জি, সরকারি দলও তো বলছে যে অক্ষরে অক্ষরে পালন করব, বিরোধী দলের নেতা বললেন যে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এবং সরকারি দল তো বলছে দাড়ি কমা সেমিকলন সহ অক্ষরে অক্ষরে পালন করবে। এবং দাড়ি কমা সেমিকলন সহ যদি তারা অক্ষরে অক্ষরে পালন করে, তাহলেও আলটিমেটলি জুলাই সনদটা যে স্পিরিটের উপরে আসলে করা হয়েছিল, এতগুলো দিন ধরে কাজ করে যেটা তৈরি করা হয়েছিল, সেই স্পিরিটটা আসলে থাকবে না। এবং বিরোধী দলের নেতা কি সেটা জানেন না? অবশ্যই জানেন, না জানার কোনো কারণ নাই। যে জুলাই সনদে যে অক্ষরগুলো যুক্ত করা হয়েছে, জুলাই সনদের স্বাক্ষর করার আগে বা পরে বা এর মাঝখানে কোনো এক সময় যে অক্ষরগুলো যুক্ত করা হয়েছে, সেই অক্ষরগুলো ইটসেলফ যে দাবি বিরোধী দলের নেতা করছেন যে অক্ষরে অক্ষরে পালন করো, ওই অক্ষরগুলোই আপনাকে জুলাই সনদ বাস্তবায়নে আটকে দিবে। কারণ ওখানে প্রত্যেকটা পয়েন্টে আপনার একটা নোট যুক্ত করা হয়েছে যেখানে বলা আছে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে, অর্থাৎ বিএনপি ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে, যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে তারা তাদের ইশতেহারে যা উল্লেখ করবে, মানে নোট অফ ডিসেন্ট আছে, এবং ইশতেহারে যেগুলো উল্লেখ করবে সেই অনুযায়ী তারা সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে আর কি, সেই পর্যন্ত বাস্তবায়ন। তাহলে বিএনপির জন্য তো কোনো সমস্যা নাই, বিএনপি তাদের ইশতেহারে যা যা বলেছে সেই পর্যন্ত করবে, এবং বিরোধী দলের নেতা সেটাই যেন করে, অক্ষরে অক্ষরে যেন পালন করে, ওই অক্ষরগুলো যেন মেনে চলে, ওই নোটে যে অক্ষরগুলো ওগুলো সহ, সেটাই তো চাইলেন। ফলে সরকারি দল আর বিরোধী দলের মধ্যে এখানে কোনো মতানৈক্য আসলে আলটিমেটলি নাই। মতানৈক্য হতে পারে কি বিরোধী দল সেটাই বলেছে আপনার কাছে মনে হয়? যে সেটা বলেছে কিনা জানি না, এখন পর্যন্ত আসলে আচরণে কিছুটা আবার সেরকম পরিলক্ষিত হয় কিছু কিছু জায়গায়। যেমন ধরেন কয়েকদিন আগে সংসদে আমরা দেখলাম যে সরকারি দল কোন একটা সিদ্ধান্তর কথা জানালো এবং তারপর বিরোধী দল আপনার টেবিল চাপটে সেটা সমর্থন করলো, মানে উপজেলা পরিষদে তাদের জায়গার বসার জায়গার জন্য। আচ্ছা, এখন মানে দেখে অনেক সময় মনে হলো আমরা আগে ওই যে আপনার জাতীয় পার্টি আর আওয়ামী লীগের সরকারের যে সম্পর্কটা আর কি, ওটাকে আমরা যে আমরা আর মামুরা এটা বলতাম আর কি, যে সংসদে আমরা আর মামুরা, হ্যাঁ, তো আমি আর ডামি, তো কিছুটা ওই ধরনের ক্যারেক্টার এখন আমরা আসলে আলটিমেটলি দেখতে পাচ্ছি সংসদে। কেমন? আচ্ছা, এই যে কার্যকর স্থানীয় সরকার উপরে তো একটা কমিশন হয়েছিল, হ্যাঁ, তো এই কমিশনে আমার তো মনে হয় না যে এনসিপির একজন নেতা এখানে আছেন, আমার মনে হয় না, তিনি নিশ্চয়ই বলবেন যে এনসিপির এমন কোনো দাবি ছিল যে স্থানীয় সরকারকে পুরোপুরি অকার্যকর করে দাও,
এ ধরনের কোনো দাবি নিশ্চয়ই ছিল না। দাবি তো ছিল কার্যকর স্থানীয় কার্যকর সরকার করার ব্যবস্থা। কথাই ছিল। কিন্তু আলটিমেটলি আপনি কি করলেন? আচ্ছা, একজন এমপির তার নির্বাচনী এলাকায় কামটা কি? নির্বাচনী এলাকায় কিন্তু তার কোনো কাজ নাই। একটা কনস্টিটিউয়েন্সি ভাগ করা হয়েছে এই কারণে যাতে সারা দেশ থেকেই প্রতিনিধিরা আইন প্রণেতা হিসেবে তারা আইন প্রণেতা, তারা তো সংসদে আসেন। রাস্তার কাজ, ব্রিজের কাজ, এগুলো তাদের দায়িত্ব না। তো একজন আপনার এনসিপির সংসদ সদস্য তিনি দাঁড়ায় বলতেছেন যে আমাদের সেখানে কোনো অফিস নাই। ভাই, তোমার কামটা কি ওই জায়গায়? হ্যাঁ, একটা কাম আছে, সেটা হচ্ছে যে পরের ইলেকশনের জন্য আপনি গ্রাউন্ড তৈরি করবেন। আপনি একটা ওই নাম ফলক উদ্বোধন করবেন এবং সেখানে আপনার নাম বড় করে লেখা থাকবে এবং তারপর আপনি বলবেন যে আমার উপহার, আপনার লোকজন বলবে যে ভাইয়ের উপহার। এটাই তো। কিন্তু ওইখানে তো আপনার কোনো কাজ নাই, আসলে কোনোই কাজ নেই আপনার। তাহলে আপনি যে দাবিটা করলেন, ওই দাবিরই তো কোনো বেসিস নাই। যে আমি যখন আমার এলাকায় যাই, তুমি এলাকায় যাও কেন? তুমি তোমার বাড়িতে গেলে তার জন্য কি আমি তোমার অফিস করার ব্যবস্থা করব? তুমি তো বাড়িতে এমনি যাইতে পারো। তুমি ওখানে কোনো কাজের জন্য যাচ্ছ না, রাষ্ট্রীয় কোনো কাজের জন্য যাচ্ছ না, কারণ তোমার রাষ্ট্রের কোনো কাজই নেই ওই জায়গায়, কোনো কাজ নেই। তোমার কাজ মানিক মেয়ে এভিনিউতে, হ্যাঁ, সংসদে। কিন্তু সেটা চাওয়া হইলো এবং সরকারি দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও সেটা দিয়ে দেওয়া হলো এবং তারপর আমরা আর মামুরা মিলে আমরা হাতে তালি বাজাইলাম। এবং আমরা যে দাবির কথা বলছি জুলাই সনদ বাস্তবায়ন, সেখানে আপনার কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার কথা বলা ছিল। আপনি কি মনে করেন বাংলাদেশের যে প্র্যাকটিস, উপজেলা পরিষদে এমপির আলাদা অফিস আছে, ওইখানে চেয়ারম্যানের কোনো ভ্যালু আছে? অকার্যকর হয়ে যায়। ওখানে চেয়ারম্যানের কোনো ভ্যালু থাকবে? ওখানে সবাই আপনার বসে থাকবে যে কবে এমপি সাহেব আসবে, সব কিছু এমপি সাহেবের অফিস নিয়ন্ত্রণ করবে। এর বাইরে উপজেলা চেয়ারম্যান সেও এমপি সাহেবের জন্য অপেক্ষা করবে। তো তার বরাদ্দ নিতে হবে মাঝে মাঝে। কিছু কার্ড যে অনেক কার্ড দেওয়া হচ্ছে, হয়তো চেয়ারম্যান বসে থাকবে যে এমপি সাহেব এসে কয়টা কার্ড আমারে যদি দেয় তাইলে হয়তো দয়া দাক্ষিণ্য করে। আমরা একটু ফরিদুল হকের কাছ থেকে শুনে আসি। যে ফরিদুল হক যেটি বলছিলেন সাকিব আনোয়ার, আমি বলছিলাম যে জুলাই সনদ নিয়ে যে মতানৈক্যটা যে ঘনীভূত হচ্ছে, উনি তো বললেন যে বিরোধী দলই যেমন চাচ্ছে যে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, সরকারি দলও বলছে যে হ্যাঁ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। যেমন আমরা মামুরার কথাও উনি বললেন যে সংসদে আপনারা এখন যেভাবে আছেন তাতে আপনারা একটু কিছু চাইলে মিলে গেলে সরকারি দল থেকেও সেটা টেবিল চাপড়িয়ে স্বাগত জানানো হয় এবং স্থানীয় সরকার ব্যবস্থা যেই যে ধ্বংস করার যে উপায় সেটি মোটামুটি বের হয়ে গেছে আর কি, বা আপনারা করেছেন সেটা। না, স্থানীয় সরকার ব্যবস্থাকে ধ্বংস করার কোন রকম চেষ্টা কিংবা অপচেষ্টা, যেটাই চেষ্টা হতো না, কিন্তু এটা হলে তো কোনোভাবেই কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে, গ্রহণযোগ্য না। অবশ্যই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটার সাথে আমি একমত, এটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এবং এটা কোনোভাবেই উপজেলা পরিষদের মধ্যে এমপি কিংবা সংসদ সদস্যের অফিস থাকতে পারে না, কোনোভাবেই না। এটা মানে এটার কোনো স্কোপ নেই। বিরোধী দলীয় সদস্যরা এটা চেয়েছে এবং এইটাকে তারা সাধুবাদ জানাইছে। আমি এটা মনে করি যে তারা এটা না, মানে কি বলবো, যে এটা এক ধরনের ভুল সিদ্ধান্ত তারা নিয়েছে। এই সিদ্ধান্তের সাথে আমি একমত না। আমি একদম পরিষ্কারভাবে নিজের ব্যক্তিগত অবস্থান নিচ্ছি। এই সিদ্ধান্তের সাথে তারা যে কারণেই এটা নেই, অফিস চাইতে পারে কিনা সেই প্রশ্ন নিয়ে বিতর্ক আমরা করতে পারি। কারণ এইটা ঠিক যে কি বলে যে আপাত দৃষ্টিতে দেখতে মনে হয় যে সংসদ সদস্যরা আইন প্রণয়নই করবেন, কিন্তু বাংলাদেশের প্র্যাকটিসটা এমন একটা জায়গায় রাখা হয়েছে এখন পর্যন্ত, ওই এলাকার মসজিদের ছাদ ঢালাই থেকে শুরু করে কারো বাড়িতে মেয়ের বিয়ে, মুরব্বী মারা গেছেন, এই ধরনের যত ধরনের সামাজিক কাজ আছে এই কাজগুলো সংসদ সদস্যদেরকে করতে হয়, করতে বাধ্য হন তারা অনেক সময়। এবং উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন পার্লামেন্ট মেম্বাররা যখন দাঁড়িয়ে বক্তব্য দেন, বক্তব্য দেওয়ার সময় উনি কিন্তু ধরেন বলেন যে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সেতুমন্ত্রীকে জানাতে চাই আমার এলাকার অমুক নদীর উপরে অমুক ব্রিজটা নাই। এই যে ব্যাপারটা, তার মানে এইটা বলার মধ্যে দিয়ে উনি এটাকে এনশিওর করতে হয়। এনশিওর করার পরে এইখান থেকে উনি প্রথমে প্রকল্পটা নেন, এলাকায় যান, এলাকায় গিয়ে আবার নির্দিষ্ট অধিদপ্তরের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করার জন্য ওনাকে চাপ প্রয়োগ করতে হয়, কাজ করতে হয়। সো এই পুরো উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে সংসদ সদস্য তার এলাকার কাজের জন্য সরাসরি যুক্ত না হলে এই কাজগুলো হয় না। বাংলাদেশে আমরা ওই রাষ্ট্র এখনো বানাতে পারিনি এবং এই যে সিস্টেমের যে ফাঁক, এই ফাঁকের মধ্য দিয়ে উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে সংসদ সদস্যরা ঢুকে যান, মাথা ঢুকান, নাক ঢুকান এবং সেখান থেকে ধরেন আমরা এমনও তো দেখেছি যে সংসদ সদস্যের সম্পদ 800 গুণ বৃদ্ধি হয়েছে। জি, আপনি তো ব্যক্তিগত জায়গা থেকে বললেন এটা আপনি সাপোর্ট করছেন না, কিন্তু এনসিপি এবং বিরোধী দল থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে তারা শুল্কমুক্ত গাড়ি নেবে না, সেটাও বলা হচ্ছিল, বা স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করতে হবে, এমপিরা যেন
এলাকায় গিয়ে তাদের আধিপত্য বিস্তার না করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু এনসিপি এবং জামাত ইসলামের একটা অনেক বড় অগ্রাধিকার ছিল। তাহলে সেখানে এনসিপি প্রথম এটা উঠালো এবং পরে কিন্তু গাড়ির বিষয়েও কথা হলো যে না, তাদের একটি গাড়িও হলে ভালো হয়, না হলে ভাড়া গাড়িতে চড়াটা একটু এলাকায় গিয়ে কেমন হয়ে যায়। না কেমন হওয়ার জন্য না, গাড়ির ব্যাপারটা হচ্ছে শুল্কমুক্ত গাড়ি আর হচ্ছে না, সরকার, আমি শুল্কমুক্ত বাদ দিলাম, এটা তো আইন পাশ হয়ে গিয়েছে, এটা হবে না। পক্ষ থেকে গাড়ি মানে এলাকায় আপনার এমপি কে যেতে হবে। জি, তাদের আপনি যেই কাঠামো রাখছেন এই কাঠামো যতক্ষণ পর্যন্ত আপনি সংস্কার না করবেন, এলাকাতে এমপি কে যেতে হবে। এলাকায় না গেলে, এমপি না গেলে তাদের কাজ জন্য হবে কিন্তু না। ভাতা আছে, 70,000 টাকা সেটা ঠিক সম্ভবত আছে, ভাতার ভাতার বিষয়টা ব্যবস্থা আপনি আছে। অ্যাডজাস্ট করেন, সেটা ভিন্ন ব্যাপার, কিংবা সেটা এনাফ কিনা সেই প্রশ্নগুলো আছে, এটা 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 ভিন্ন ব্যাপার। গাড়ি তো আপনি ইউএনও দেন, ইউএনও তো শুধু একটা নির্দিষ্ট উপজেলার ইউএনও মধ্যে তো থাকে। সরকারের চাকরি করে, না, ইউএনও তো না। সরকারের প্রতিনিধি, স্থানীয় সরকারের চাকরি সরকারের যে সে করবে, সাহায্য সরকারের করবে। চাকরি যে করবে আর তাকে যে দেখভাল করবে তার গাড়ি লাগবে না? যদি চাকরি করবে তার গাড়ি লাগবে? তিনি তো মানে এলাকায় এই জায়গায় একটা ইয়ে রয়ে গিয়েছে, মানে ব্যাপারটা আলোচনার একটা এরকম না। বিষয় আপনি- আছে, জি। আপনি আইডিয়ালি বলতে পারেন আমাদেরকে এই প্রশ্নটা তোলার আগে ওইখানে যেতে হবে যে আপনি কাঠামোটা রাখবেন যে এমপি এলাকায় যেতে বাধ্য, আবার আপনি বলবেন যে না এমপি কে ধরেন এটা দেওয়া যাবে না, এটা হবে না। অফিস এবং গাড়ি দুইটা হচ্ছে এমপি এলাকায় যেতে বাধ্য, এর সাথে রিলেটেড। কি প্রক্রিয়া দিবেন সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আপনাকে আলাপটা করতে হবে যে এমপি কে কেন এলাকায় যেতে হয়, সেই রুট কজগুলো খুঁজতে হবে, সেই রুট কজগুলোকে আপরুট করতে হবে, তাহলে আসলে মানে সেটাই এনসিপি এবং জামাত ইসলাম সহ এই রুট কজগুলো বের করে এগুলোই রেকটিফাই করার বিষয়টাই জনগণ চাচ্ছিল। মানে অন্তত সংসদে আলোচনা হতে নাই পারতো। তো, এগুলো রেকটিফাই করার হাতে তো বিরোধী দলের হাতে নাই না, তো। আলোচনা করতে পারতো বিরোধী দল আলোচনা এগুলো। করার জায়গা কই? আপনি সেখানে- ধরেন পার্লামেন্টের যে প্রথম সেশন, পার্লামেন্টের প্রথম অধিবেশন শেষ হলো না, জি, জি। প্রথম অধিবেশনে আমাদের প্রধানত কি নিয়ে কথা বলা দরকার ছিল? প্রধানত কথা বলা দরকার ছিল তো এই যে এইগুলো নিয়ে, প্রধানত এই সংস্কার নিয়ে কথা বলা দরকার ছিল, পুনর্গঠন নিয়ে কথা বলা দরকার ছিল। আপনাদের টকশোতে আপনার প্রশ্ন করেন নাই, আপনি না করলো যিনি ধরেন অন্য সরকারি দলের প্রতিনিধি ছিল তিনি এসে প্রশ্ন করছেন না যে ভাই এত সংস্কার নিয়ে কি আলাপ করেন, কি এত সংবিধান নিয়ে কি এত আলাপ, বাংলাদেশের মানুষ মরে যাইতেছে, এই হচ্ছে সেই হচ্ছে, জ্বালানি নাই, সেগুলো নিয়ে আলাপ করেন। খেয়াল করেন, তাহলে আপনি এই আলাপটা কোথায় করবেন? এই আলাপগুলো আপনি কোথায় করবেন? আলাপ করার তো জায়গা লাগবে। একটা তো আপনি ঐক্যমত কমিশনে আলাপ করছেন, সেটা নিয়ে আবার এসে প্রশ্ন করা হচ্ছে এই সরকারেরই বৈধতা নাই, ঐক্যমত কমিশনের বৈধতা কি, এটা তো সংবিধানের মধ্যে নাই, তাহলে এই ঐক্যমত কমিশনের কোনো ভ্যালু নাই, জুলাই চার্টারের কোনো ভ্যালু নাই, আমরা তো সংবিধান অনুযায়ী চলবো। তাহলে আলাপটা আপনি কোথায় করবেন? আলাপটা করার তো আপনার একটা ফোরাম লাগবে। এই আপনি খেয়াল করেন কয় ঘন্টা আপনি সংস্কার নিয়ে আলাপ করতে পেরেছেন? সরকারি দল কোনো এটার জন্য প্রস্তাব এনেছিল? বিরোধী দলকে মুলতবি প্রস্তাব এনে কিন্তু জুলাই চার্টারের উপর আলাপ করতে হয়েছে। অথচ এই আলাপটা করার কথা ছিল হচ্ছে আমাদের সংবিধান সংস্কার পরিষদে। সংবিধান সংস্কার পরিষদে গিয়ে আমরা কিন্তু এই রাষ্ট্রের সংস্কার কেন্দ্রিক আলাপগুলো করার কথা। সংবিধান সংস্কার পরিষদে ওনারা শপথ নিলেন না, ওনারা জুলাই সনদে স্বাক্ষর করলেন, স্বাক্ষর করার পরে গণভোট আদেশ হলো, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হলো, গণভোট অধ্যাদেশ হলো, গণভোটের জন্য ওনারাও প্রচারণা করলেন, স্বয়ং প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে ভোট চাইলেন, একই দিনে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হইল। শুধুমাত্র শপথ গ্রহণের সময় গিয়ে ওনাদেরকে মনে হলো যে না এই শপথটা নেওয়া যাবে না। এখন আসেন, যদি 199 আসনে বিএনপি জিততো তাহলে কি শপথ নিত না? আমি আপনার লিখে দিচ্ছি, অবশ্যই নিত। এই পুরো কাজটা ওনারা করলেন, জনগণের সাথে একটা ছলনা করলেন, প্রতারণা করলেন, এবং কি করলেন? এই ছলনা করার মধ্য দিয়ে নাহিদ ইসলামও যে আজকে এই কথাটি গণরায়, বলেছে, কূটনীতিকদের সঙ্গে আলোচনায় সমালোচনা করার মধ্য দিয়ে যে গণরায়, আমিও ছিলাম এই প্রোগ্রামে, সমালোচনা করার মধ্য দিয়ে যে গণরায়কে ওনারা প্রত্যাখ্যান করলেন। গণরায়কে প্রত্যাখ্যান করে শুধুমাত্র নিজেদের মতো করে করবেন, এই জায়গার মধ্যে গেলেন। মানে বাংলাদেশ রাষ্ট্র ওই অর্থে টেকনিক্যালি তো এখনো বাংলাদেশ রাষ্ট্র 5 তারিখের আগে আছে। খেয়াল করেন, আপনি কোনো রিফর্ম তো করেন নাই, কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। আমাদের যে জুলাই চার্টার, এটা তো একটা ঐতিহাসিক ডকুমেন্ট, এরকম ডকুমেন্ট কিন্তু পৃথিবীতে কম আছে। ধরেন আপনি এটার সাথে তুলনা দিতে পারেন, মেঘনা কার্টার তুলনা দিতে পারেন, কিন্তু মেঘনা কার্টা বা এই দলিল হওয়ার পরেও, মেঘনা কার্টা মানে স্বাক্ষর হওয়ার পরেও পরবর্তী যে রাজা সে সেটাকে বাতিল করার চেষ্টা করেছিল, তখন কিন্তু আবার জনগণ রাস্তায় নেমেছিল। তো ওই শিক্ষাটা নিতে হবে যে আপনি মেঘনা কার্টা, যে এখনকার আমাদের যে মেঘনা কার্টা জুলাই সনদ, এটাকে যদি আপনি বাস্তবায়ন করতে না যান, ওই বাস্তবায়ন করার প্রক্রিয়া কি? জনগণ আপনাকে গণভোটের মধ্য দিয়ে গণরায় দিয়ে দিয়েছে। জনগণ একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার সহ মেম্বার অফ পার্লামেন্টদেরকে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার ক্ষমতা দিয়েছে। আপনাকে ওই জায়গায় যেতে হবে। আমি ওনার সাথে একটু একমত, দ্বিমত করি। উনি অর্ধেক লাইন, বিরোধী দলীয় নেতার অর্ধেক লাইন ধরে উনি, ঠিক আছে, আমি এটার সাথে ঠিক হয়তো টেকনিক্যালি এটা বলা ঠিক না যে সরকারি দল অক্ষরে অক্ষরে বলছে, আমরা অক্ষরে অক্ষরে বলছি জুলাই সনদ, কিন্তু এখানে উনি কিন্তু জুলাই সনদের সাথে আরেকটা কথা বলেছেন, গণভোটের কথা বলেছেন, গণভোটের রায়ের কথা বলেছেন। আপনি যখন গণভোটের রায় এবং জুলাই সনদ দুইটাকে মিলিয়ে দেখবেন, তখন কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। জি, সাকিব আনোয়ার,
সরকারি দল যেটা করছে, তাদের যেটি প্রয়োজন তারা সেটা নিয়েই গুরুত্ব দিচ্ছে এবং কাজ করছে। নির্বাচনের যে জুলাই সনদের যে বাস্তবায়ন করার যে ব্যাপারটি ছিল সেটা তারা আসলে করছে না, এবং জুলাই সনদ নিয়ে ছলচাতুরি করছে সরকার। নাহিদ ইসলামও একই কথা বলেছেন। আপনার কাছ থেকে যদি একটু ছোট জুলাই করে সনদ শুনে নিয়ে আসি। তো আসলে আপনার নাহিদ ইসলাম বলেছেন না, জি, আজকে বলেছেন এনসিপির আহ্বায়ক। এনসিপির আহ্বায়ক বলেছেন, ঠিক আছে। জুলাই সনদ নিয়ে কিন্তু আপনার এনসিপিও ছলচাতুরি করেছে। কিভাবে? এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেছে নির্বাচনের পর, তাই না? জি, এই যে মানে জুলাই সনদটা কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা রাজনৈতিক সরকার আসার পর তারা যদি 2/3 মেজরিটি পেয়ে যায়, তাহলে তারা তাদের মতো করে বাস্তবায়ন করতে পারবে। এই যে টেক্সটটা যে যুক্ত হলো, যারা স্বাক্ষর করেছিল ওই যে 17ই অক্টোবরে দক্ষিণ প্লাজায় সংসদের, ওই পর্যন্ত তারা জানতো না। কারণ এইটা আপনার ওই দিন যে টেক্সটটা পাঠানো হয়েছিল, সেটা ড্রাফট একটা পাঠানো হয়েছিল তার আগের দিন 16ই অক্টোবর, সেখানে এই যে নোট আমি যেটার কথা আগের আলোচনার সময় বললাম, ওই নোটটা ছিল না। এই নোটটা পরে যুক্ত করা হয়েছে, কিন্তু স্বাক্ষর তো করা হয়েছে একটা টপ শিটে, ফলে ওখানে তো আর ওগুলো ছিল না, তারা স্বাক্ষর করে এসছে। পরবর্তীতে দেখা গেল 27 অক্টোবর সম্ভবত আর একটা ড্রাফট পাঠানো হলো, যে ড্রাফটটা মূলত বই আকারে ছাপানো হয়েছে, যেটা এখনকার জুলাই সনদ। এনসিপি তখন স্বাক্ষর করে নাই। এনসিপি তো স্বাক্ষর করেছে নির্বাচনের পরে এসে। এনসিপি তো এই পুরো জিনিসটা জানে, যেগুলো ঘটেছে, এই যে নোট যে যুক্ত করা হয়েছে। কিন্তু বলছে যে যদি আমরা স্বাক্ষর করি নাই জন্য নির্বাচনটা করা সম্ভব হয়েছে, এবং আমরা এক জায়গায় ছিলাম জন্য, যে আমরা স্ট্রিক্ট ছিলাম যে নির্বাচনটা হতে হবে, সেজন্যই আমরা স্বাক্ষর করি নাই জন্য। কথা না, যদি জুলাই সনদ আসলে যেই জুলাই সনদটা তৈরি করা হয়েছে, এটা সনদ তো একটা ডকুমেন্ট তৈরি করা হয়েছে, সেটার উপরে তারা যদি স্ট্রিক্ট করে, তাহলে তো তাদের এখনো স্বাক্ষর করার কথা না, বরং তারাই তো বরং আরো দেখলো। কারণ অন্য যারা স্বাক্ষর করেছে তারা তো দেখতে পারে না, ওইখানে এক ধরনের কিন্তু আপনার ছলচাতুরি হয়েছে, একটা প্রতারণা হয়েছে। কিন্তু এনসিপি তো সেই প্রতারণাটা দেখেছে, দেখার পরেও সেই প্রতারণাকে আপনি স্বাক্ষর করার মাধ্যমে তো ওই জিনিসটাকে এন্ডোর্স করেন। আপনি স্বাক্ষর করে তো এটাকে আপনি এন্ডোর্স করলেন, আপনি এন্ডোর্স করছেন জানার পর। আমার দলও স্বাক্ষর করেছে, কিন্তু আমরা কিন্তু জানার আগেই স্বাক্ষর করে দিয়েছি, পরে সেগুলো জানার পরে স্বাক্ষর করেছেন। তার মানে যে ছলচাতুরির কথা বলছেন, সেই ছলচাতুরিকে তো আপনি এন্ডোর্স করেছেন। আমি ফরিদ ভাইকে ধন্যবাদ জানাই, ছোট করে, হ্যাঁ, যে উনি যে ভুলের কথা যে এসছে সেটা উনি ভুল স্বীকার করছেন, এই জন্য ধন্যবাদ জানাই। কারণ এই ভুল ভুল স্বীকার করছেন, এই ভুল স্বীকারের মানে আমাদের আসলে ট্র্যাডিশনের মধ্যেই আসলে এই বিষয়টা নাই। আর যদি সময় থেকে আর একটা লাইন বলে শেষ করি একটু, জুলাই সনদ যদি আসলে এনসিপিও পুরোপুরিভাবে বিশ্বাস করে থাকে, তাহলে জামাতের সাথে আগে আপনি বলেছিলেন যে এটা একটা নির্বাচনী ঐক্য, নির্বাচনের পরে এই ঐক্য শেষ হয়ে যাবে, কিন্তু এখন তো এটা রাজনৈতিক ঐক্য। কারণ বিরোধী দলের চিফ হুইপ হচ্ছে এনসিপির নেতা, আর বিরোধী দলের প্রধান নেতা হচ্ছে জামাত ইসলামের নেতা, এবং আপনার সংরক্ষিত নারী আসনে মানে আপনি যে পরিমাণ আসন পেয়েছেন সে অনুযায়ী আপনার একজন প্রতিনিধি যাওয়ার কথা, আপনার 2জন প্রতিনিধি গেছে, ওটা হচ্ছে জোটের হিসাব থেকে আপনার আরেকজনকে আপনি পাঠিয়েছেন। তার মানে জোটবদ্ধভাবেই তো আপনি আছেন। ওই সংরক্ষিত নারী আসনের ব্যাপারে জুলাই সনদে যখন তৈরি হয়, তখন কিন্তু জামাত ইসলামী এবং এনসিপির মধ্যে মতানৈক্য ছিল। জামাত সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী প্রতিনিধি নির্বাচনের সরাসরি বিরোধিতা করেছে, তখন কিন্তু এনসিপি তার বিরুদ্ধে ছিল। কিন্তু এখন ওই যে রাজনৈতিকভাবে এখানে সুবিধা হয়, ফলে তারা কিন্তু রাজনৈতিকভাবে এখন সেই সুবিধাটা কিন্তু আবার জামাতের কাছ থেকেও নিচ্ছে। এখন 2জন প্রতিনিধি তারা যখন পাঠানোর সুযোগ পেয়েছে, সেটাকে কিন্তু তারা নিচ্ছে। ফলে আলটিমেটলি সবাই যার যার জায়গা থেকে, যে 2/3 মেজরিটি পেয়েছে সে তার জায়গা থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, বিরোধী দলও তার জায়গা থেকে যেভাবে সুবিধাটা নেওয়া যায় সেটার পক্ষে আছে। আবার রাজনৈতিকভাবে জুলাই সনদকে আমি আপহোল্ড করি, এই বিষয়টা জনগণের সামনে নিয়ে আসলে যেভাবে জনগণের কাছে একটা আপার হ্যান্ড থাকা যায়, সেই চেষ্টাটা। ধন্যবাদ। ফরিদুল হক, আপনি নিশ্চয়ই প্রশ্নগুলো শুনেছেন, উত্তর দেবেন। বিরতির পরে এসে আপনার কাছে আসছে। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার নিচ্ছে আরও একটি ছোট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম জুলাই সনদ বাস্তবায়ন, মতানৈক্য ও সমসাময়িক বিষয় নিয়ে। ফরিদুল হক, বিরতির আগে অনেকগুলো কথা সাকিব আনোয়ার বলেছেন, আপনি যদি একটু অ্যান্সার দেন, পরে আমি বাকি কথাগুলো একটু বলবো। না, অনেকগুলো কথা বলছি, এর মধ্যে ধরেন মানে বেশিরভাগ কথা উনি আসলে কিছুটা বিরোধিতা করার জন্য বিরোধিতা করেছেন। জুলাই সনদের প্রশ্নে আমাদের যে অবস্থান ছিল, আমাদের অবস্থানের ক্ষেত্রে একটু মনে করে রাখা দরকার, আবার মনে করা দরকার। সেটা হচ্ছে যে
আমরা যে কারণে অক্টোবরে জুলাই সনদ স্বাক্ষর করিনি সেটা কিন্তু নোট অফ ডিসেন্ট ইস্যুতে না, আমরা স্বাক্ষর করিনি যে কি প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন হবে সেই প্রক্রিয়াটা পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত এইটা একটা জাস্ট কাগজে তুলিনি, এটা কোনো আইনি ভিত্তি নেই। সো এটা একটা আইনি ভিত্তি নিশ্চিত করলে দেন আমরা স্বাক্ষর করব, এটা ছিল আমাদের ওই সময়কার শর্ত। এরপরে তো গণভোটের আদেশ হলো, জুলাই অধ্যাদেশ হলো, এরপরে গণভোট যখন হয়ে গেল, গণভোট হয়ে যাওয়ার পরে তো জনগণ আইনি ভিত্তি দিয়ে দিল, মানে পপুলার সভরেন্টির উপরে আর কোনো আইনি ভিত্তি নাই গণতান্ত্রিক রাষ্ট্রে। গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদকে জনগণ পাশ করে দিয়েছে এবং কোন প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন হবে সেটাও জনগণ স্পষ্ট করে গণভোটের মধ্য দিয়ে বলে দিয়েছে। তারপরে গিয়ে আমাদের ওই জুলাই সনদে স্বাক্ষর করাটা হইতেছে একটা রাজনৈতিক কমিটমেন্টের জায়গা, অঙ্গীকারের জায়গাতে, যেহেতু আমরা যেটা চেয়েছিলাম সেটা বাস্তবায়ন হয়ে গিয়েছে, পাশ হয়ে গিয়েছে, আমরা স্বাক্ষর করেছি। এবং স্বাক্ষর করার ক্ষেত্রে ওনার এটা মনে রাখা দরকার, একটু আমি মনে করাই দিই ওনাকে, যে স্বাক্ষর করার ক্ষেত্রে আমরা নিজেরা কিন্তু এখানে আরেকটা নোট দিয়ে স্বাক্ষর করেছিলাম যে নোট অফ ডিসেন্ট অকার্যকর থাকা সাপেক্ষে আমরা জুলাই সনদে স্বাক্ষর করলাম। আমরা কিন্তু ওইটাকে যেটার প্রশ্ন উনি তুলছেন আমরা কিন্তু এটা স্বাক্ষর করার সময় এটাকে আমরা ভয়েড করে দিয়েছি। সো এই দায় জুলাই সনদ প্রশ্নে এই দায় কেউ আসলে এনসিপিকে দিতে পারে না। আমরা একদম পরিষ্কারভাবেই জুলাই সনদ প্রশ্নে শুরু থেকে একদম কনসিস্টেন্ট ছিলাম আমরা এই জায়গায়। হ্যাঁ, আমাদেরকে অনেক জায়গাতে ছাড় দিতে হয়েছে, আমরা ধরেন একদম গণপরিষদ চাচ্ছিলাম, শেষে সংবিধান সংস্কার পরিষদে আমরা এসেছি, সেটাও ধরেন সরাসরি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন সবাইকে একমত করতে না পারার কারণে পরবর্তীতে গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, এই জায়গাতে কিন্তু আমরা ঐক্যমতটা হয় এবং সেটাতে কিন্তু আমরা একমত হই, তার মানে অনেকটা সরে আসি। আমরা অনেকগুলো সরাসরি নারীদের নির্বাচনের ক্ষেত্রেও তো আমরা একমত ছিলাম, অন্যরা রাজি না হতে পেছনে আসতে হয়। ওখানে 5% একটা বাধ্যবাধকতা ছিল, সেটা নিয়ে জামায়াত ইসলামের সাথে জুলাই সনদের মধ্যে ছিল এবং এটা কার্যকর মানে কার্যকর হবে হচ্ছে গিয়ে সনদ বাস্তবায়ন হওয়ার পরে। কিন্তু আমরা কিন্তু আমাদের 30 জন প্রার্থী ছিল, আমরা কিন্তু 2 জন নারী দিয়ে প্রার্থী দিয়েছি। সো আমাদের এটা 5%-এর বেশি সম্ভবত হয়েছিল। সো ওই জায়গাটা কিন্তু 4 পয়েন্ট সামথিং ছিল আপনাদের, মানে জিনিসটা আর কি কাছাকাছি। সো আমরা কিন্তু এটা প্র্যাকটিস করেছি, আমরা এটা করে নিই তা কিন্তু না, আমরা যথাসাধ্য প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা কিন্তু এই প্র্যাকটিসটা করার চেষ্টা করেছি। মূল ব্যাপারটা যেটা হচ্ছে যে এই জুলাই সনদ গণভোট কেন্দ্রিক পুরো প্রক্রিয়াটা কিন্তু সরকারের কোর্টে বল, কারণ গণভোটের গণরায় মেনে নিয়ে বিরোধী দলের সদস্যরা তো সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন, তো তারা তো সংবিধান সংস্কার পরিষদেরও সদস্য কিন্তু একই সাথে এখন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের যে পরিষদ বসতে পারতেছে না কেন? সরকারি দল শপথ নেয়নি। সরকারি দল শপথ না নিলে আপনি এখানে স্পিকার নির্ধারণ করতে পারবেন না, মানে সভাপতি নির্বাচন করতে পারবেন না, পরিষদ ডাকতে পারতেছেন না আপনি। এইটার একটা আইনি জটিলতা তৈরি করছে, আইনি জটিলতা তৈরি করে এই পুরো জিনিসটাকে মানে বাতিল করে দেওয়ার একটা মানে কি বলে যে ছলচা তৈরি করতেছে এবং মানে বারবার বিভিন্ন জিনিস রেটরিক আনা, সংবিধানে এটা নাই, সংবিধানে এটা ছিল, সংবিধানে এইটা নেই, এই ধরনের বিভিন্ন জিনিস এনে এক ধরনের জিনিসটাকে কি বলে যে ল্যাপস করে দেওয়ার একটা প্রক্রিয়া সরকার নিয়েছে এবং আস্তে আস্তে জিনিসটাকে ভুলিয়ে দেওয়া। আস্তে আস্তে ধরেন এই যে আমরা এই কথাগুলো বলতেছি না, কিছুদিন পরে মানুষ এগুলো বিরক্ত হবে, আস্তে আস্তে পারবে যে কেন এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো এখন দরকার নেই। আবার ধরেন 3 বছর 4 বছর পরে সরকার যখন, যদি এগুলো না হয় কোনো কারণে, আল্লাহ না করুক, 3 বছর 4 বছর পরে গিয়ে এই কথাগুলো আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেন? কারণ ওই যে আমি বলছি পুরনো কাঠামো ঠিক রেখে কোনো মানে সমাধান আপনি করতে পারবেন না। পুরনো কাঠামোর মধ্যে আপনাকে যেটা করতে হবে, আপনি বারবার হইতেছে গিয়ে অন্যের ঘাড়ে দায় চাপাই দিবেন, মানে কেন কিছু হইলেই বিরোধী দল। জি, সাকিব আনোয়ার, আমি একটু অন্য বিষয় নিয়ে আসতে চাই। এবং সংসদের দ্বারা আপনি এমনও দেখবেন যে বিরোধী দলের পতন করতে হবে, হ্যাঁ, এরকম কোনো কিছু হইলে বিরোধী দল, এটা প্রত্যেক সরকারেরই ধরনের। আজকে পুলিশ সপ্তাহ 2026 মানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে রবিবার, যেহেতু 12টা পার হয়ে গেছে, আজকে রবিবার। আপনার কাছে একটু জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আপনি কেমন দেখেন আসলে বর্তমানে বাংলাদেশে? আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরেন ইন্টারিমের সময় থেকেই তো খারাপ, এটা তো দেখি, এটা তো মানে লুকানোর কোনো কিছু নাই, গণমাধ্যমে সব কিছু চলে আসে এবং পরিস্থিতি যে উন্নতি সেভাবে হয় নাই সেটাও আমরা দেখতে পাচ্ছি। মাঝখানে মানে ইন্টারিমের সময় যে অবস্থাটা ছিল এখনো সেই অবস্থা, কিছু উন্নতি হয়েছে। ধরেন আগে মোহাম্মদপুরে সন্ধ্যায় ঢুকতে ভয় লাগতো, এখন 10টা পর্যন্ত মোটামুটি ভয় লাগে না, এতটুকু পরিবর্তন হয়েছে। এর বেশি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে খুব একটা মানে পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কার্ড দেওয়া হচ্ছে, আমরা মনে করি হয়তো জীবন কার্ড অথবা লাইফ সাপোর্ট কার্ড এরকম কিছু হয়তো সামনে দেওয়া হলে হয়তো যে যার কাছে কার্ড থাকবে তার লাইফ সাপোর্ট দেওয়ার মানে বেঁচে থাকার
কি বলবো নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব আগে সরকার টকশো নিতে কার্ডটা পারে আদায় করেন, এরকম তারপরে কিছু হয়তো একটা হয়তো সামনে হতে পারে। যাই হোক, আমি একটু ফরিদ ভাইকে একটু থ্যাঙ্কস দিই, কারণ হচ্ছে আমি এই বিরতির মধ্যেই বলছিলাম যে কাঠামো শব্দটা আরেকবার একটু বললেন, তাহলে আমার একটু মনে পড়বে। উনি বলছেন, মনে পড়লো, কাঠামোর কথা বলছিলেন বারবার করে ফরিদুল হক, এনসিপির পক্ষ থেকে বলা হয়, বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, এবং সাথে ফরিদ ভাই এটাও বললেন যে যে কাঠামো আগে ছিল সেই কাঠামো তো এখনো চলছে, এই কারণে উপজেলা পরিষদে মানে কিংবা নিজের কনস্টিটিউয়েন্সিতে এখনো কাজ করতে যেতে হয় এমপিদের, এই কারণে ওই যে কাঠামো, ওই কাঠামোর ভেতরেই আসলে এনসিপির এমপিরা থাকতে চাচ্ছেন। মানে একটু সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? সেটাই তো আমি বলছিলাম একটু আগে, যে আপনারা সেটাকে একটু ভাঙবেন আপনি কিনা। দাঁড় করাতে চান, তাহলে আপনি তো বলবেন যে ভাই আমি আমার কনস্টিটিউয়েন্সি গিয়ে কি করব, যদি যাই সেটা তো আমার ব্যক্তিগত কাজে আমি যাব, ওখানে তো কোনো অফিস থাকা যাবে না। আপনার কথা তো এইটা হওয়ার কথা ছিল, আপনি যে কাঠামো সত্যি সত্যি ভাঙতে চান, আপনি আপনার সুবিধা যেই জায়গায় সেই জায়গায় ওই কাঠামোর ভেতরে থেকে আপনি অফিস করবেন, আর আপনি তারপর এসে বলবেন যে না পুরনো কাঠামো ভেঙে দাও। এইটা শুধু বিপ্লবী কথাবার্তা হবে, জনগণ আস্তে আস্তে, প্রথম এখনো হয়তো টের পাচ্ছে না, আস্তে আস্তে সামনে বুঝতে পারবে যে এগুলো শুধুমাত্র আসলে বলার জন্য, প্র্যাকটিক্যালি যেই জায়গাতে আসলে আমার সুবিধা সেই জায়গাতেই আসলে মানে যে যে যার যার মতো করে আসলে অ্যাক্ট করছে। যে আমরা শেষ আর একটা কথা একটু বলি, সেটা হলো যে ওই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন তাদের নিঃশর্ত মুক্তি চাই। এর কারণ হচ্ছে ভাই যেটা বললেন যে আমরা আমাদের যে কি বলে জুলাই সনদ অনুযায়ী আমরা 4 কত % বা 5% তারা নাগরিকত্ব দিয়েছেন, কিন্তু জামাতের কথা উনি নেবেন না, তাহলে হাসিনার যে দায়, তাহলে তো হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন নেওয়ার কথা না, তাই না? সেই অনুযায়ী তো সেটাই হওয়ার কথা। ভাই রাজনৈতিক জোট যখন হয়েছে তখন আপনার সাথে সাথে তারা যদি জুলাই সনদকে আফোল্ড না করে তাহলে আপনিও আফোল্ড করেন না, এটাই আসলে বাস্তবতা। আর সংসদে আমরা দেখছি যে ওই যে আমরা আর মামুরা তারা দুই পক্ষই চুপ, আমেরিকার সাথে চুক্তি নিয়ে কেউ কোনো কথা বলে না। জি ধন্যবাদ। আপনি কিছু বলবেন ফরিদুল হক? যদি আপনার কাছ থেকে একটু ছোট করে মানে একদম 30 সেকেন্ডে শুনতে চাই, আইন শৃঙ্খলার অবস্থাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আইন শৃঙ্খলার অবস্থা আমি দুপুরের দিকে দেখছি যে কোথাও একটা দেখলাম, রেকর্ড দেখলাম যে 24 ঘন্টায় 12 জন খুন হয়েছে, এর ভিতরে বর্ডারে দুইজন আছে, এটাও আছে। তো আমরা বাংলাদেশের শেখ মুজিবের তৈরি করা সংবিধান, যে সংবিধানকে মুক্তিযুদ্ধের অর্জন বলে প্রচণ্ড রকম বাগড়ম্বর আমরা শুনেছি, সেটাকে রক্ষা করার জন্য সালাউদ্দিন সাহেবকে যেভাবে সিপাহ সালারের ভূমিকায় দেখলাম, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনাকে এটা দেখি নাই। আমি এটা বলছিলাম, এটা বলাতে পারে একজন খেপে গেছিল খুব আমার উপরে, হ্যাঁ আপনি এইগুলো সরকারকে কাকে কি দায়িত্ব দেবে এটা আপনাদেরকে বলতে হবে নাকি, বিএনপির একজন খুব খেপে গেছিল। আমি বলছি যে ওনার জন্য চাপ হচ্ছে, উনি তো সংবিধান রক্ষামন্ত্রী, ওনাকে ওইটার জন্য দেন, স্বরাষ্ট্রমন্ত্রী তো অন্য আরেকজন লোককে দেন যে আসলে আমাদের আইন শৃঙ্খলা দেখতে পারে। নাহলে আমাদের যেটা হচ্ছে, আমি দেখলাম আজকেও একজন ফেসবুকে লিখছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং দ্রুত নির্বাচন দিতে হবে। জি, তার মানে হচ্ছে ইন্টারিম সময় যেগুলো বিএনপির লোক। ফরিদুল হক, সাকিব আনোয়ার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো বিষয় এবং অতিথি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন। শুভরাত্রি।